তফসিল যখন দিতে আসবে তখন কি বলবে? সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি ক্ষমতাপ্রাপ্ত হইয়া ঘোষণা করি। কোনটা? ওই সংবিধান। ওই সংবিধানের যে অনুচ্ছেদে আসবে সেই সংবিধান তো বলে দিচ্ছে 3 মাস পার হয়ে গেছে। সংবিধানে কি বলা আছে 3 মাস পার হয়ে যাওয়ার পরও যখন খুশি তখন নির্বাচন করবেন? যে সংবিধানটার কথা বলতেছে এখনো তো আটকায় নাই, আটকাবে সামনে। আপনি লিখে রাখেন, আমি রাজ্জাকে ছোট মুখে বলে যাচ্ছি তো, যখন দিতে যাবে না তফসিল তখনই জটিলতায় পড়বে। সংবিধান বলছে 30 দিনে 90 দিনের মধ্যে নির্বাচন করতে, এই সংসদ ভেঙে যাওয়ার পর। তারপরে কি বলা আছে যদি 90 দিনের মধ্যে না হয় যে কোনো সময়, 1 বছর পর, 1.5 বছর পর, আসতে বলা তো নাই, জটিলতায় পড়বে। অন্তর্বর্তীকালীন সরকার, আবারও বলছি পূর্ণাঙ্গ সরকার, সমস্ত দায়িত্ব পালন করতে পারবে সে। যাই হোক, সে নিয়ে বারবার বিতর্ক করে লাভ নেই। এখন আপনি বলছেন জামাত ইসলাম স্টেজ করছে, বুঝলেন, ইয়ের সামনে কোন ক্ষমতা বলে? জামাত তো নির্বাচন করলে 10-12টা সিট পাবে হার্ডলি। হ্যাঁ, তাহলে ভোটার নাই, কিচ্ছু না। নির্বাচন হওয়ার পরে আমরা ফলাফল আমরা অতীত যা রেকর্ড না। তো বাংলাদেশে উনি যদি নির্বাচন কমিশনের সামনে মঞ্চ বানাইয়া নির্বাচনের বিরুদ্ধে কথা বলে এবং সেটা পারে, কেন পারে সেই কথাটাকেই আপনি বলতেছিলাম। এই মুহূর্তে বাংলাদেশে যে 3টা দল আমাদের কাছে গুরুত্বপূর্ণ, একটা দল আওয়ামী লীগ নাই, বাকি যে 2টো দল আছে বিএনপি এবং জামাত যদি আপনি ধরেন, তাহলে জামাতের চেয়ে অন্তত 20 গুণ বড় একটা দল। তা 20 গুণ বড় একটা দল যদি হয়, জামাত তার অধিকার আদায় করার জন্য যদি মঞ্চে করতে পারে, এটা যদি রাজনৈতিক হয় বা আইন বিরোধী হয়, 2টা ব্যাপার বলতেছি। যদি বলা হয় যে রাজনৈতিক অধিকার আদায় করার জন্য করা যায়, তাহলে রাজনৈতিক তুমি বাধা দিবা নির্বাচনের জন্য, তাহলে আর একটা দল তো রাজনৈতিক দল হিসাবে নির্বাচন আদায় করার জন্য যেতে পারে, যাচ্ছে না কেন? এক। আর যদি এটা বেআইনি হয় তাহলে বাধা আসতেছে না কেন? যদি বাধা না আসে তাহলে আর বড় দল যে আসে সে বলে না কেন? কথার কথা বলছি আমি। তাহলে যাচ্ছে কিভাবে? এই 2টা দলের কিন্তু কেউ পাওয়ারে নেই, অফিসিয়ালি কেউ পাওয়ারে নাই যে পাওয়ার তারা ব্যবহার করবে, মানে প্রশাসন। তাহলে ভিত্তিটা কোথায়? ওই যে বলছি, রাজনৈতিক ভিত্তি একটা জিনিস, কমান্ড। আপনি যদি কমান্ড ঠিক থাকে, আপনার কমিটমেন্ট ঠিক থাকে, আপনার বিশৃঙ্খলা যদি না থাকে, ডিসিপ্লিন ফোর্সের মতো থাকেন, সংখ্যায় অল্প হইলেও শক্তিশালী। আর সংখ্যায় বহু গুণ কিন্তু ডিসিপ্লিন না, কমান্ড নাই, মানে না, কিন্তু বিশৃঙ্খলা আছে, ইউনাইটেড করে তার বিরুদ্ধে। বিএনপি রাজনৈতিক ক্ষেত্রে আসলে পিছিয়ে আছে। আমি পিছিয়ে আছে, ভোট হলে সে জিতবে। কিন্তু বর্তমান কৌশলের কথা বলছি। কৌশলের কথা একটা হইলো আপনি ভোটে জিতবেন এক জিনিস, আর রাজনীতির নামে মাঠে শক্তি প্রয়োগ, যেখানে কৌশলটা খুব মারাত্মক। এই যে বারবার বলা হচ্ছে যে তারা ছাত্রলীগের সাথে নাকি মিশেছিল, আমি কথার কথা বলছি, মিশেছিল সেটা কি কৌশল? সেটা বোঝার পরেও কিন্তু কোনো ফার্দার স্টেপ হচ্ছে না। আজকে জামাত ওখানে গিয়ে মঞ্চ করে যদি বলতে পারে নির্বাচন চাই না, গণভোট চাই আগে, গণভোট চাই আগে, কথার কথা বলছি, তাইলে আবার আমি যদি বলি গণভোট আর নির্বাচন একই দিনে চাই, 2টো দাবি চলতে পারে। আমি সেই জায়গাটা আসতেছি। আমি আবারও বলতেছি যে এই যে স্টেক হোল্ডার, এই যে 2টা স্টেক হোল্ডার এক হয় নাই, কাজে রাজনৈতিক বিরোধ আছে। এখন আপনি ক্ষমতায় গিয়ে প্রশাসন নিয়ে শক্তিশালী হবেন, সেটাকে কিন্তু রাজনৈতিক ভিত্তি বলা হয় না, সেটা হলো প্রশাসন বেসড রাজনীতি। যেমন পতিত সরকার, আমরা টকশোতে বহু লোকে বলে তাদের নাকি কোটি কোটি ভোটার এখনো আছে বাংলাদেশে, তাহলে প্রশাসন ছাড়া তোমরা দুর্বল, তা নাহলে তোমরা পারছো না কেন? ও কালকে ক্ষমতায় আসবা, তারপর প্রশাসন দিয়ে রাজত্ব করবা। এই যদি ভিউ থাকে, আপনি সামনের রাজনীতিতে আগানো কঠিন, কারণ জনগণ সচেতন। আপনাকে রাজনৈতিক কৌশল দিয়া মেধা বুদ্ধি কৌশলের রাজনীতি করতে হবে। আপনি ওই রাজনীতিগুলা মানসিকভাবে ছেড়ে দিতে হবে, সোজা হিসাব। না ছাড়লে সাফার করবেন। নাহলে আপনি আমাকে বলেন, আমরা সব রাজনীতিবিদ ওখানে গিয়ে বসলাম, আমরা কিন্তু বাইরে এসে এখানে বলছি ওই এনজিও করে, তো ও কি গ্রামীণ ফোন চালাইছে, ইত্যাদি ইত্যাদি নানান কথা, ও বিদেশ থেকে আসছে। আরে বিদেশ থেকে আসছে, আমি যদি মনে করি টোটালটা অন্যায়, আমি গেলাম কেন তার আলোচনায়? আমি বয়কট করলাম না কেন? আপনি যাবেন, বসবেন, আলোচনা করবেন, প্রতারিত হওয়ার পর বলবেন প্রতারণা করলো, কিছুই যদি না বুঝেন, পে সেলুট টু গভর্নমেন্ট। এই প্রশ্নগুলোই এখন সাধারণ মানুষের কাছে আমরা শুনছি। সেটা সাধারণ মানুষের কাছে তো আমরা যাদের উপর ডিপেন্ড করলাম, যারা আলোচনায় বসলো, 8-9 মাস পর ব্যর্থ হইয়া তারা
যখন জানাইলো তখন জনগণ বুঝলো। এর আগ পর্যন্ত তাহলে জনগণ কিছুই বোঝে নাই। জনগণ বলতে কোনটা? নিজ নিজ দলের সম্পৃক্ত জনগণগুলো, বাকি জনগণ নয়। আমি বারবার বলছি, বাংলাদেশে এই যে একটা প্রতারণা করে আবার রাজনীতিবিদরাও, জনগণ বলতে কিছু নয়। আপনার দলের জনগণ আপনার মাধ্যমে প্রতারিত হচ্ছে, জামাতের জনগণ জামাতের মাধ্যমে। জনগণ আসলে যার যার দলের, এর বাইরে লায়ন পার্ট যেটা, নেই, সেটা আপনাদের নয়। এই যে ভেক টার্ম ব্যবহার করে, এই জন্য বললাম গত 14 মাসের যদি আরো 6 মাস পিছিয়ে যাই, তাহলে গত 8 মাস থেকে এই সরকারকে আমাদের দেশের রাজনীতিবিদরা তাদের ব্যর্থতার কারণে ইউনূস সাহেব পলিটিশিয়ান হচ্ছেন এবং রাজনীতিবিদরাই তাকে পলিটিশিয়ান বানিয়েছে। এখন আপনি যদি বলেন উনি প্রতারক, কারণ আমি রাজনীতিবিদ 53 বছর ধরে বলতেছি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, দুইটার অর্থ একই দাঁড়ায়। আমি শুদ্ধ ভাষায় বললাম রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, সেটা আমি যখন বলি তখন আমার কর্মী খায়, আর আমি যখন বলেছি ইউনূস আমার সাথে প্রতারণা করতেছে, তখন আমি ভাবি না যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই বিধায় বোধহয় ইউনূস সাহেব এই স্টেপগুলো নিচ্ছেন। জি, রাজ্জাক ভাই আপনার কাছে আবারও আসবে পর্যায়ে আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আপনি শেখ হাসিনার এই সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলছিলেন। একটি কথা আমরা দেখেছি যে আসলে আবার সাক্ষাৎকারটি আপনি পড়েছেন, আমরা পড়েছি যে গণঅভ্যুত্থানে যে সব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেখানে তিনি বলেছেন যে এই বিষয়ে তিনি ক্ষমা চাইবেন না বা এই বিষয়ে কোনো অনুশোচনা নাই। তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? দেখেন, তিনি দায়িত্ব নেন নাই, তিনি ক্ষমা চাইবেন না বলছে যে আমি কোনটা ওই গণঅভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ড ঘটেছে, আচ্ছা, এটা দায় শেখ হাসিনা নেবেন না, এর জন্য অনুশোচনা নাই, তার ক্ষমাও চাইবেন। বলছে? হ্যাঁ বলছে, ইন্টারভিউতে বলছে। ভালো তো বলছে। আমার ভালো বক্তব্য বলছেন হচ্ছে না, খারাপ কি না, আমার বক্তব্য এই যে গুমগুলো হয়েছে, এখন ধরেন অনেকেই ট্রায়ালে আছে, গুমগুলা যে হয়েছে এই র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল, আপনার কি DGDFI, এটা তো আপনার স্বরাষ্ট্রমন্ত্রী ডাইরেক্ট ছিল অধীনে। কোনটায়? ওই DGDFI যেটা, এটা প্রধানমন্ত্রীর ডাইরেক্ট কমান্ডে ছিল। হ্যাঁ, DGDFI তার আন্ডার কমান্ড। আর র্যাব হলো স্বরাষ্ট্রমন্ত্রী আবার তার অধীনে। তো গুলির উনি যদি নির্দেশ না দিত বা দমন করতে, তিনি বলেছে এটা একটা সন্ত্রাস চলছিল, আমি এটা দমন করতে বলেছি, আমি কাউকে হত্যা করতে বলিনি। তো সেটাই বলুক না উনি, যে আমি কাউকে হত্যা করতে বলি নাই, আমার কথা হলো ওই কথার মতো যে বিয়ের হিস্ট্রি হয়েছে, কবুল পড়ে নাই, ব্যাপারটা তো ওইটা। আপনি সন্ত্রাস দমন করতে চাইছে বলছেন, দমন যেভাবে পারে সে করছে, তাকে যে ট্রেনিং দেওয়া হয়েছে সেই দমনই করছে, তো দায়িত্ব তো ওনার। তো এই জন্য আমি যেটা পড়েছি, তিনি কোনো দায়িত্ব নেন নাই, তার পরিবার নিয়ে সে আর রাজনীতি করার ব্যাপারে অনীহা, তার পরিবার। সেক্ষেত্রে কি আসলে অন্য কেউ কি আওয়ামী লীগের রাজনীতিতে আসছে নেতৃত্বের ক্ষেত্রে? আপনার কি না, আওয়ামী লীগের আপাতত আমি ওরকম নেতৃত্বে দেখছি না। এবং তিনি এই কথাটার ভিতরে এটা বলতেই পারেন যে যেহেতু আগে একটা ধারণা তৈরি হয়েছিল যে শেখ হাসিনার পরিবার ছাড়া অন্য কাউকে আওয়ামী লীগ ছাড় দিবে না, মানে শেখ হাসিনা ছাড় দিবে না। এখন হয়তো তারা খুঁজতে পারে লোক, যে একটা এত বড় একটা পার্টি তাদের সমর্থক আছে, হয়তো ফ্রেশ কোনো লোক, কিন্তু আওয়ামী লীগের উপরের দিকে আসলে কোনো ফ্রেশ লোক খুঁজে, হ্যাঁ ফ্রেশ লোক নাই। তাহলে আমার রাজনীতির বাইরে হালাত নিলে কাম হয়। আপনারা তো রাজনীতির বাইরের মানুষ, দুজনই, আপনি সাংবাদিক, একজন আইনজীবী, আজকে আমরা দুজনকেই রাজনীতির বাইরের মানুষ পেয়েছি। তো আওয়ামী লীগের হয়েছে কি, যে হারে অনাচার করেছে, যেভাবে লুটতরাজ করেছে, তাতে গ্রামের ছাড়া সরকারের সাথে যারা আছে তাদের ভিতরে কোনো নির্ভেজাল লোক নাই, তাদের দিয়ে করতে পারবে না। তখন জহুরা তাজউদ্দিন ছিল, এখন তার মেয়ে আছে, ধরেন তাকে তো পলিটিক্সে দিবে না, আর মেয়েটাও অত বই লেখছে বটে, কিন্তু ওইভাবে জহুরা তাজউদ্দিনের মতো কিন্তু ওই ম্যাচুরিটি বোধহয় আসছে কিনা সন্দেহ, একটা বড় পার্টির দায়িত্ব নেবে পারবে কিনা তাও জানি না। কিন্তু এটা আসলে কাল্পনিকভাবে বলা মুশকিল। আওয়ামী লীগ একটা সংগঠন, বড় সংগঠন, এখন নিষিদ্ধ আছে, নিষ্ক্রিয় আছে। এই দলটা তো একটা সময় না একটা সময় অ্যাক্টিভ হবে, কোনো না হতে পারে 10 বছর হতে পারে। ধরেন আমি বলি যে এই যে রাজ্জাক ভাই বলছিল যে বিএনপি যে 3 মাসের ভিতরে নির্বাচন চাইছে, এই সরকারটা হলে দাবি করলে যৌক্তিক ছিল, এই প্রশ্নটা উঠতো না এক। আর 3 মাসের ভিতরে যদি নির্বাচন দিত, আওয়ামী লীগ এতই হেডটেড ছিল, 5টা 10টার বেশি সিট পাইতো না। আওয়ামী লীগ তো মুসলিম লীগের দিকে যাইতো,
মুসলিম লীগ হওয়ার দিকে যাইতে। এই আওয়ামী লীগকে ঠেকায় রেখে নির্বাচন না দিয়ে, তড়িৎ 3 মাসের ভিতরে নির্বাচন না দিয়ে, এটার আপনার সিম্পেথি দিয়ে সমর্থকরা এখনো আছে। তো আপনি এই জন্যই আমি বলি যে এই সরকারের শুরুর থেকে রাজনৈতিক দল এবং সরকার, আমি বলবো পদে পদে ভুল করেছে তারা, আমাদের ছোট জ্ঞানেই বুঝি ভুল করেছে। এখন যদি নির্বাচন যদি ধরেন, এখন জামাত ইসলাম বলছে নির্বাচন যদি কোনো কারণে পিছায়ও, কিন্তু নভেম্বরে সনদ হতে হবে, হ্যাঁ এটা বক্তব্য। নির্বাচন ফিসায় যদি 1 বছর 2 বছর ফিসায়, ওনাদের হাতে তো নাও থাকতে পারে, সুতার নাটাই ছুটে যাবে, তো তখন তো আর 5 বছর তাবালিং করা যাবে না, আবার ছাত্রলীগের লুঙ্গির তলায় যেতে হবে। এটা হিসাব করে না, এগুলো হিসাব করতে হয়, কিন্তু না, এখন ক্ষমতায় যাইতে হবে, এটা হলো প্রধান আদর্শ যেটা রাজনীতি করছে। আমিও তাই একমত যে ক্ষমতায় যাইতে হবে, সুতরাং ন্যায় অন্যায়ের ব্যাপার নেই। কিন্তু আজকে যদি আমার বক্তব্য হলো জুলাই সনদ আইনি ভিত্তি দিতে আলটিমেটলি সংসদ লাগবে, তাহলে আপনারা একমত হতে পারলেন না কেন? এতদিন প্র্যাকটিস করে আপনারা একমত হতে পারলেন, আপনারা তো অভ্যুত্থান করেছেন, সবাই তো অভ্যুত্থানের শক্তি, আপনারা একমত হতে পারলেন না কেন? একমত না হয়ে আমাদের জনগণকে হানা ভোট দিয়ে, ঘাড়ে ধরে হানা ভোট দিয়ে আমাদের উপর দিয়ে গুলি চালাই দিবেন, ঘাড়ে বন্দুক রেখে চালাইবেন কেন? আপনারা তো একমত হতে পারেন না। জি, আমি আজিজ ভাই, আমি এ পর্যায়ে রাজ্জাকি ভাইয়ের কাছে আসতে চাই। ঘাড়ে বন্দুক রেখে গুলি চালানোর কথা বলছিলেন আজিজ ভাই, আপনি নিশ্চয়ই শেখ হাসিনার ইন্টারভিউটি পড়েছেন বা দেখেছেন হয়তো, এই বিষয়ে আপনার বক্তব্য? রয়টার্স। সেখানে বলছে যে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে তাহলে তারা নির্বাচন বয়কট করবে। এখন নির্বাচন বয়কট করবে মানে কি? এটা তো দুই দিক অর্থ দাঁড়ায়, অর্থাৎ তাদের প্রার্থী তারা দিতে পারতেছে না, তারপরে নির্বাচন বয়কট করার মানে কি? উনি ভোট দিবেন না, কথার কথা, ওনার দলের লোক ভোট দিবে না, এটা হলো তাদের নির্বাচন বয়কট করা। তো ওনার লোকে ভোট দিবে কি দিবে না, এটা তো কোনো গণনা করার সুযোগ নাই। আপনি গণবেন কিভাবে? তার লোকে ভোট দিতে গেল কি গেল না? আওয়ামী লীগের ভোটার কি লিস্ট আছে বা আমাদের কাছে জানা আছে জায়গাটা? কাজে এটা যদি অন্য কথা হয়, নির্বাচন বয়কট করব মানে কি নির্বাচন বানচাল করব, এটা যদি অর্থ হয়, বয়কট করা মানে আমি করব না, আর একটা যদি হয় আমি বানচাল করবো, তাহলে কিন্তু আর একটা অর্থ দাঁড়ায়। নাহলে আপনি প্রার্থী দিতে পারবেন না, আপনার লোক ভোট দেবে না, তাতে আসে যায় কি? কথার কথা বলছি, সমর্থকরা ভোট দেবে না, সমর্থকরা বিএনপিতে দিবে না, জামায়াতে দিবে, সেই প্রসঙ্গে কথা আসছে। সেই প্রসঙ্গে যদি বলে থাকেন ওনার সমর্থকের ভোট তো লাগবে না, কথার কথা বলছি, ওনার সমর্থকের ভোট লাগবে না। বিএনপি আর জামাত দিবে তা বলে নাই, বলছে আলোচনা হচ্ছে যে নির্বাচনে ভোট দিবে না। উনি বলছেন, শেখ হাসিনা বলছেন ঠিক আছে, রাজনৈতিক দলে ভোট দিবে না, তার ভোট দেখ না দেখ, তবে তার ভোট ডিসাইডিং ফ্যাক্টর। অর্থাৎ উনি যদি মনে করেন ওনার লোকগুলোর ভোটটা ওনার কন্ট্রোলে আছে, থাকতেও পারে, কারণ এখন পর্যন্ত উনি কিন্তু কাউরে ভারপ্রাপ্ত পান নাই, যে একটা লোকের ভারপ্রাপ্ত সভাপতি বানাইছে, এখনো বানান নাই। এটাকে বলে জাগতিক মোহ, একটা নেশার মতো এত মোহ। আপনি লিখে রাখেন বাংলাদেশের মাটিতে ওই পরিবারের কেউ দায়িত্ব পাবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করি, বহু আগে করছি, আজকেও করলাম। এর মানে এই না যে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ থাকবে। এবং এই যেগুলো পারিবারিক পার্টি, যে দলটাই হোক, তার পরিবার যখন মাইনাস হয়ে যাবে, সেই পার্টির ভিত্তি আর থাকবে না। এর কারণটা হচ্ছে এই পরিবার ডোমিনেট করতে 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 সেখানে সেকেন্ড ম্যান, থার্ড ম্যান, ফোর্থ ম্যান তৈরি হয়নি। সবাই ছিল সেবাদাস, মাথা নত করে দাঁড়ায় থাকে সামনে। সুতরাং ওই পরিবার যখন চলে যাবে, তখন আমরা সবাই রাজা হয়ে যাব। এই যে সবাই রাজা যখন হয়ে যাবে, কমান্ড ফেল করবে। এর মানে এই না যে ওই পরিবারগুলোর খুব পার্সোনালিটি ছিল, খুব ব্যক্তিত্ব ছিল, তা না। ডোমিনেটিং, কথা শুনবে না, স্যাক্ট, কথা শুনবে না, মন্ত্রিত্ব চলে যাবে। এই যে বিষয়গুলো, এটা আওয়ামী লীগের জন্য শেষ হয়ে গেছে। এটা আওয়ামী লীগের পক্ষে আর সম্ভব না। এখন তারপরেও যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। যদি বয়সের দিক থেকে মিলান, বঙ্গবন্ধু পরিবারে আজকে পর্যন্ত শেখ হাসিনা ছাড়া সেকেন্ড কেউ নাই। আছে বলেন? কেউ নাই। সুতরাং লাস্ট একটা চান্স হইতেই পারে যদি এরকম চিন্তা করে থাকে। এখন তাদের মেইন কাজ কিন্তু নির্বাচন বানচাল টানচালে যে বয়কট টয়কট সব করে, কিচ্ছু না, শুধুমাত্র বিচারটাকে থামিয়ে দেওয়া। বিচার যাতে না হয় সেটা হইল মূল পরিকল্পনা। সামনে রাখতেছে এই সমস্ত বিষয়গুলা। কারণ কালকে পরশু একটা জাজমেন্ট যদি একবার হয়ে যায়, সেটা কার্যকর হবে, সেটা অনেক কঠিন ব্যাপার। সে কোথায় আছে, কিভাবে কার্যকর করবেন। বাট একটা জাজমেন্ট পার হওয়ার পর কিন্তু সেই জাজমেন্টটাকে কার্টেল কইরা ফ্রেশ হইতে হবে, তারপর আপনি কিছু করতেও পারেন। সে কারণে এই যে যত কিছু চলতেছে এই মুহূর্তে বাংলাদেশে, তাতে মেইন জিনিসটা হইল
ওই যে সংস্কার আর বিচারটা এখন প্রধান, কারণ বিচারটা একেবারে দ্বার গোড়ায়, দরজার কাছে এসে গেছে। সুতরাং এই বিচারটাকে বাতিল করা কিংবা এই কার্যক্রমগুলো বন্ধ করতে পারাটা খুব জরুরি বিষয় তাদের, যার সাথে এরা সংশ্লিষ্ট। তারা কারা এত এক্সপ্লেইন করা আমাদের দরকার নাই। জি, রাজাকি ভাই, আপনি বিচারের কথা বলছিলেন, বারবার কয়েকবারই উচ্চারণ করেছেন বিচারের কথা। আমি এই প্রসঙ্গে সম্প্রতি একটি বিষয় উল্লেখ করতে চাই। আপনি আইনজীবী, বিষয়টি আপনিও নিশ্চয়ই জানেন, আপনার দৃষ্টিগোচর হয়েছে। সম্প্রতি হাইকোর্ট বেঞ্চ থেকে মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যে প্রায় 800 মামলায় জামিন দেওয়া হয়। এই ঘটনায় গত 23 অক্টোবর উদ্বেগ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের 3 বিচারপতির কাছ থেকে তথ্য চান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এই বিষয়টা কি আসলে 4-5 ঘন্টায় 800 মামলায় জামিন? এই যে 4-5 ঘন্টায় 800 জামিন দিচ্ছে, সেটা উত্থাপন করলো কি? উত্থাপন করছে কি? এই যে আপনার নিউজে উপদেষ্টা পরিষদে এটি প্রকাশ করা, উদ্বেগ প্রকাশ করা। উপদেষ্টা পরিষদ উদ্বেগ প্রকাশ করছে, তাহলে নিশ্চয়ই এখানে আইন উপদেষ্টা ইনভলভ আছে আমি ধারণা করছি, যেহেতু আইন সংক্রান্ত। আমার প্রথম প্রশ্ন, হাইকোর্ট যখন জামিন দেয় কি বিবেচনা করে? আমি তো এই হাইকোর্টের প্র্যাকটিক্যাল বলতেছি। এক একটা মামলায় 60 জন 70 জন নাম আছে এফআইআর নেমে, অজ্ঞাতনামা 2000। এই যে অজ্ঞাতনামা 2000, এই গ্রাউন্ডে এফআইআর এর নাম নাই এরকম শত না হাজার হাজার লোক কাস্টডিতে আছে, এফআইআর এর নাম নাই, 7 মাস 8 মাস চলেছে, কোনো তদন্তের অগ্রগতি নাই। ওই লোকটা কাস্টডিতে কি হিসাবে থাকবে? কথাটা সিম্পল। এটার জন্য আইনস্টাইন হইতে হবে না। কোর্টে দাঁড়াইয়া বলতেছি কি, আমার নাম এফআইআর এ নাই, 1, 2, আমি 8 মাস ধরে কাস্টডিতে, 3, কোনো পুলিশ রিপোর্ট হয় নাই। এই লোকটার আপনি কীভাবে আটকায় রাখবেন? হিউম্যান রাইটস এর লঙ্ঘন। সেই হিসাবে জামিনগুলা জাস্টিফাইড, ওই জামিনগুলা জাস্টিফাইড। যদি ক্যাটাগরিক্যালি কোনো আপনি আনতে পারেন, সেটার জন্য আমাকে আইন উপদেষ্টা বিচার বিভাগের নিয়ে কথা বলতে পারবে না। সেখানে আইন উপদেষ্টা প্রয়োজনে তার যে অ্যাটর্নি জেনারেল অফিস, সেখান থেকে গোচরে আনবে যে এই জিনিসগুলা, এই আসামিগুলা কিভাবে জামিন পাইলো। ওকে, তুমি উচ্চ আদালতে চলে যাও, কিন্তু আপনি তো পাবলিকলি আদালত নিয়ে এইভাবে কথা হতে পারে না। উদ্বেগ প্রকাশ করার জন্য আপনি আইন উপদেষ্টা কে? আরো বলছি, প্র্যাকটিসিং লয়ার এক জিনিস আর তাত্ত্বিক ল উপদেষ্টা আরেক জিনিস। আপনি হাতে কলম, আপনাদের সিম্পল গ্রাউন্ডগুলো বললাম। আমি 8 মাস ধরে ভিতরে, পুলিশের যে এফআইআরটা সেখানে আমার নাম নাই, পুলিশের রিপোর্টে কোনো অগ্রগতি। ওই আইন উপদেষ্টাকে আমি বলছি আপনার মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে, উনি যখন আইন উপদেষ্টা আগে সাগররুনি হত্যা নিয়ে বড় বড় চিৎকার করেছিলেন, আজকে 14 বছর তার পুলিশ রিপোর্ট হয় নাই। উনি সেই রিপোর্টটা কেন আদায় করতে পারেন নাই 14 মাসে? হোয়াট ওয়াজ হিজ রোল? এখানে টোটালটা নির্বাহী বিভাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ইনভলভমেন্ট, যে পুলিশ চার্জশিট দিবে, পুলিশ রিপোর্ট দিবে। আপনি আইন মন্ত্রণালয়, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করেছেন? আর হাইকোর্ট, অফকোর্স হাইকোর্ট বিবেচনায় সঠিক বিবেচনাই তো করছে, জামিন দিছে। এত কথা হবে কেন? আর আমি যদি প্রধান বিচারপতি হইতাম, তাহলে আমি তো স্ট্রেইট আইন উপদেষ্টাকে বলতাম, you are not a practicing lawyer, number 1. Number 2, I am very much confident about my bench. আমার হাইকোর্ট বেঞ্চ নিয়ে আমি কনফিডেন্ট। যৌক্তিক, হ্যাঁ। ক্যাটাগরিক্যালি যদি আপনার কোনো বিষয় থাকে, আপনি তো অ্যাটর্নি জেনারেল অফিস ব্যবহার করতে পারেন। অ্যাটর্নি জেনারেলকে বলবেন তারা উচ্চ আদালত থেকে স্টে করে দেন জামিন, সমস্যা কোথায়? কিন্তু এইভাবে যদি পাবলিক করেন, তাহলে আপনারা কি আবার বিতর্কিত করতেছেন? কি বুঝাইতেছেন যে আপনি একটা কমেন্ট করলেন, তার ভিত্তিতে 3 জন বিচারপতির ডাকলো, তার মানে পরিষ্কার আপনি বুঝাই দিচ্ছেন যে আইন উপদেষ্টার ইন্টারফারেন্স আছে। এবং আইন উপদেষ্টা তো একটা ব্যক্তি, সরকারের ইন্টারফারেন্স বুঝাচ্ছেন। এটা তো সরকারকে ড্যামেজ করতেছেন সরকারের ভিতরে থেকে সুপরিকল্পিতভাবে। আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের আমি একটা কথা বলি, দেখেন আমাদের অসংখ্য সাংবাদিক গ্রেপ্তার হয়েছে, তার ভিতরে যদি কোনো দুর্নীতিবাজ থাকে বিচার করেন, হিয়ারিং এ ওঠে না। কেন? আবার তাদের ভিতরে জামিন দিলে দোষ হয়ে যাবে কেন? আবার তাদের ভিতরে কাউকে মার্ডার কেস, বলেন একজন সাংবাদিক মার্ডার করছে, হিয়ারিং এ উঠলেই সে জামিন। না আজিজ ভাই, আমি মার্ডার কেস ধরে নিলাম, একটা মার্ডার কেস, কথার কথা, কিন্তু আমি কাস্টডিতে 8 মাস, আমার নাম তো এফআইআর নাই, আমার পুলিশ রিপোর্ট হয় নাই, 1 মিনিট লাগে জামিন দিতে, 1 মিনিট, জাস্ট 1 মিনিট লাগে। এতে 4 ঘন্টা 8 ঘন্টায় 2000 জামিন দেওয়া যায়, এরকম কেস যদি হয়। বিকজ উই নো, আমরা প্র্যাকটিস করি। সুতরাং এই শুনিয়া প্রশ্ন করাটা, তার আগে আরো গভীরে ঢুকতে হবে। 1, 2 নম্বর, এটা একেবারে ইনডোরে তারা সারতে পারতো, তারপরে যদি কোনো ডিফিকাল্টি, ইউ ক্যানট মেক ইট পাবলিক। এটা জুডিশিয়ারি। তার মানে সুপরিকল্পিতভাবে ওই ব্যক্তি যখন কোনো ঘটনা ঘটায়, দায়টা পড়ে সরকারের উপরে। সরকার মানে হেড, তার মানে এই সরকারের ভিতর থেকে সাবোটাজ করা, এই সরকার বিচার বিভাগের মধ্যে ইন্টারফেয়ার করতেছে, এটাই তো এস্টাবলিশড হয়।